আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং তোমরা জানো যে এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের যতগুলো গল্প, যতগুলো কবিতা এবং নাটক ও উপন্যাস প্রত্যেকটিরই লাইন ধরে ধরে পড়িয়ে তোমাদের পড়াশোনা যাতে একটু সহজ হয় সেই চেষ্টা করে যাচ্ছি। তো এই ধারাবাহিকতায় আজকে আমাদের অন্য একটি ক্লাস। আজকের ক্লাস হচ্ছে বাংলার অন্যতম একটা টপিক পল্লী সাহিত্য নিয়ে, এবং এই পল্লী সাহিত্যের প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি আজকে আমরা পড়তে যাব। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল রহমান মোস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমার এই চ্যানেলে আমি আসলে পড়াশোনা রিলেটেড অনেক কন্টেন্টই আপলোড করে রাখি, যা দিয়ে আসলে তোমাদের পড়াশোনায় একটু হেল্প হয়। তো এই সব কন্টেন্ট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এটাকে ফলো করে দিবে, এবং পাশাপাশি ইউটিউবে নোটিফিকেশন অন করে রাখার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রেখো, পাশাপাশি ফেসবুকেও নোটিফিকেশনটা অন করে রেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাসটা এটা শুরু করি। স্ক্রিন দেখাই যাচ্ছে যে আসলে পল্লী সাহিত্য নামে যে আমাদের যে জিনিসটা আছে, অর্থাৎ এই লেখাটার যে লেখক তিনি হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। তো মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা এখন একটু দেখব, কারণ আমরা জানি যে লেখক পরিচিতি পড়ার মাধ্যমে যে কোনো জিনিসের আসলে পূর্ণাঙ্গ অর্থ বোঝা যায়। তো মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে BA অনার্স পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে MA ডিগ্রি লাভ করেন। তো মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসে সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট লাভের মাধ্যমে গৌরব অর্জন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে এবং অধ্যক্ষ রূপে নিয়োজিত ছিলেন। অসামান্য প্রতিভাধর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ভাষাবিদ। প্রাচীন ভাষা ও সাহিত্য সুসম্পর্ক দূরহ ও জটিলতা সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণ তিনি সামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়ে গিয়েছেন। বাংলা ভাষা ইতিবৃত্ত, বাংলা ভাষার সাহিত্য কথা 2 খণ্ডে আসলে তার যে লেখাগুলো দেখানো হচ্ছে যে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার সাহিত্য কথা 2 খণ্ড, বাংলা ভাষার ব্যাকরণ ও তার উল্লেখযোগ্য গ্রন্থ ও তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। শিশু পত্রিকা আঙ্গুর তারই সম্পাদনায় প্রকাশিত হয়েছে। তার আঙ্গুর প্রকাশিতকার, তার শিশু পত্রিকা আঙ্গুর তারই প্রকাশিত। এছাড়া পাঠ্যপুস্তক, অনুবাদ, নানা মৌলিক রচনায় তিনি দক্ষতার পরিচয় রেখেছেন। 13 জুলাই 1979 সালে ঢাকায় মোহাম্মদ শহীদুল্লাহ জীবন অবসান ঘটে। তাহলে আমরা এই দ্বারা অনেক কিছু বুঝতে পারলাম যে আসলে কী কী আছে কী কী না আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা বুঝতে পারছি। এবার আমরা চলো যে আসলে একটু শব্দার্থ টিকা পড়ে আসি, কারণ শব্দার্থ টিকা পড়লে আসলে যেটার অরিজিনাল মিনিং বা গল্পে আসলে কী বোঝানো হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। তো প্রথমে আছে কলগান অথবা কলগান, শ্রুতিমধুর ধ্বনি, পরতে পরতে স্তরে স্তরে, ডক্টর দীনেশচন্দ্র সেন। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক সাধক দীনেশচন্দ্র সেন মানিকগঞ্জ জেলায় বকজুরি গ্রামে 1863 সালে জন্মগ্রহণ করেন। 1364 বঙ্গাব্দে তিনি সর্বপ্রথম বঙ্গভাষা সাহিত্য গ্রন্থটি বাংলা ভাষা লোকসাহিত্যের গৌরব ও মর্যাদা সাহিত্যের দরবারে তুলে ধরেন। তারই সুযোগ্য সম্পাদনায় চন্দ্রকুমার দেব কর্তৃক সংগৃহীত ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা কলকাতায় থেকে প্রকাশিত হয়। দীনেশচন্দ্র সেনের মৌলিক গ্রন্থগুলোর মধ্যে রামায়ণী কথা, বৃহৎ বঙ্গ, বেহুলাভ, রামায়ণী কথা, বৃহৎ বঙ্গ, বেহুলাভ, ফুল্লরা, জড়, ভরত ইত্যাদি উল্লেখযোগ্য। 1939 সালে তিনি পরলোক গমন করেন। রোমান রোল্যান্ড ফরাসি দেশের কালজয়ী সাহিত্যিক ও দার্শনিক রোমান রোল্যান্ড আর 19 জানুয়ারি 1866 খ্রিস্টে জন্ম করেন। দ্য ক্রিস্তফ উপন্যাসটার অমূল্য কীর্তি এই গ্রন্থের জন্য 1915 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 30 ডিসেম্বর 1939 সালে তিনি মৃত্যুবরণ করেন। মদিনা বিবি ময়মনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত লোকগাথা। দেওয়ানা মদিনার নায়িকা মনসুর বায়াতি। দেওয়ানা মদিনার লোকগাথার প্রখ্যাত কবি আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ আরব্য উপসানের অন্যতম চিত্রাকর্ষক গল্প আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ। আলাউদ্দিন নামের এক সাহসী তরুণ এক চতুর জাদুঘরের বিষয়ে প্রদীপ লাভ করে। আলাউদ্দিন বা আমরা যাকে আলাদিন বলেছিলেন গরিব ও দুঃখিনী মায়ের একমাত্র ছেলে। তাই প্রদীপে ঘষা দিলে এই মহাশক্তি দৈত্য এসে হাজির হতো এবং আলাউদ্দিন আদেশ অনুযায়ী অলৌকিক কাজ করতো। এভাবেই প্রদীপের বহুলতে আলাউদ্দিনের প্রচুর ধন সম্পদের অধিকারী এবং মায়ের দুঃখ দূর হয়। আলিবাবা ও 40 দস্যু আরব্য উপন্যাসের অন্যতম বিখ্যাত গ্রন্থ বা আরব্য রজনী হিসেবে আমরা যেটাকে চিনি। তো গরিব কাঠুরে আলিবাবা ভাগ্যক্রমে পাহাড়ের গোড়ায় জলদস্যুদের গুপ্ত ধন ভাণ্ডারের সন্ধান পায়। সেখানে থেকে প্রচুর ধনরন্ত এনে বাড়িতে রাখে। দস্যুদের আলিবাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বাড়িতে আতিথ্য গ্রহণ করে। আলিবাবা বুদ্ধিমতী বাদী মর্জিনার সহায়তায় জলদস্যুদের কাবু করেন। ল্যাম্বস টেল ফ্রম শেক্সপিয়ার বিশ্ববিখ্যাত ইংরেজি নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ার নাটকগুলো চার্লস ল্যাম্ব সহজ ভাষায় কিশোরীদের উপযোগী করে রূপান্তর করেন, তাই এই গ্রন্থ করে এনেছে। প্রত্নতাত্ত্বিক বা পুরান্ততান্ত্রিক তিনি প্রাচীন লিপি, মুদ্রা,
ভগ্নাশেষ থেকে পুরকারের জন্য নির্ণয় করেছেন। ফোকলোর সোসাইটি যে সমিতি লোকশিল্প, গান, উৎসব, অনুষ্ঠান, খেলাধুলার উপাদান ও সংগ্রহ করে প্রচারের জন্য নানা কাজ করে থাকে। এই সমিতি লোকসাহিত্য সংগ্রহ ও গবেষণা কাজে নিয়োজিত। উইলিয়াম থমস ফোকলোর কথাটি উদ্ভাবক এবং ফোকলোর কথাটির উদ্ভাবক 1848 সালে লন্ডনে সমিতি গঠন করে। নৃতত্ত্ব বা অ্যানথ্রোপোলজি, মানুষের উৎপত্তি এবং বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার প্রখ্যাত শিশু সাহিত্যিক, বাংলা লোকগাথার রূপকার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, জন্ম 1224-84 খ্রিস্টাব্দে, মৃত্যু 1363। তিনি বাংলার নানা অঞ্চল ঘুরে বহু পরিশ্রম করে রূপকথা সংগ্রহ করেন। তার রচিত ঠাকুমার ঝুলি প্রিয়। প্রবাদ বাক্য দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতি, যেমন নাচতে না জানলে উঠান বাঁকা। খনা হচ্ছে প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষীর কিছু উক্তি। এবার আছে বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষিতত্ত্ব বিষয়ে উপদেশমূলক খনার ছড়াগুলো 8ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত রচিত বলে ধারণা করা হয়। তো পশ্চিমবঙ্গের 24 পরগনায় জেলার অন্তর্গত বারাসত মহকুমা দেউলি গ্রামের নিবাসে জনশ্রুতি আছে। অর্থাৎ তারপর হচ্ছে আমাদের বালাম হচ্ছে বইয়ের খণ্ড, অর্থাৎ ভলিউম যাকে বলে আমরা ভলিউম হিসেবে চিনি, এটাকে আসলে বালাম বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে ভুয়া দর্শন, প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা, তো অনেক বেশি বলা বা অনেক বেশি শোনার মাধ্যমে সে অর্জিত অভিজ্ঞতা। পাশাপাশি আছে বালখানা অর্থাৎ প্রাসাদ, প্রোলিট্রেট সাহিত্য অর্থাৎ অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য। প্রোলিট্রেট সাহিত্য মানে হচ্ছে ফকিরবাজি মানে হচ্ছে বা ফকিকার মানে হচ্ছে ফাঁকিবাজি। ফকিকার মানে তাহলে আমরা কি বুঝতে পেলাম, এটা মানে হচ্ছে ফাঁকিবাজি। তো এবার হচ্ছে আমরা একটা মূল আলোচনায় চলে আসি, যে মূল আলোচনা আসলে কি বলা হয়েছে, বা মূল আলোচনা জিনিসটা আসলে এইভাবেই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো জিনিস পড়তে হলে একটু মূল আলোচনা পড়ে নিলে জিনিসটার এই মর্মার্থ আছে এটা খুব ভালো করে বোঝা যায়, এবং এইটার যে মূল লেখা বা মূল সার্থকতা এটাও কিন্তু এর ভিতর থেকে আসলে উজ্জিত হয়। তো আমরা যদি দেখি যে আসলে মূল আলোচনার শুরুতেই কি আছে, এবং তোমাদের একটা কথা, তোমাদের অনেকেই মনে হতে পারে যে আসলে এটা কোথা থেকে কি লব্ধ হয়েছে বা কীভাবে কি পেয়েছি। এটা তোমাদের পাঠ্য বই থেকে কপি পেস্ট করা হয়েছে। যদি তোমাদের কারো প্রয়োজন হয় আমাকে নক দিও, আমি দিয়ে দিব। এছাড়া আসলে আমার ফেসবুক পেজে নক করো, আসলে ওইখানেই তোমাদের দিলে সকল কিছু পেয়ে যাবে। মূল আলোচনা, পল্লীগ্রাম শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই, অর্থাৎ শহরের মতো লোক না থাকলেও আসলে এর অভাব নেই। চারিদিকে কোকিল, দোয়েল, পাপিয়া পাখির কলাগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিমায় হিলাদুলা প্রচুর পরিমাণে। শহরের অভাব এখানে পূর্ণ দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে পল্লীর আলো বাতাসে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে, কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আরও ভুলে যাই বায়ু, সাগরে আমরা ডুবে আছি, তেমনই পাড়াগাঁয়ে থেকে আমাদের মনে হয় না যে কত বড় সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকায় সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যে কি এক অমূল্য খনি পল্লীজননীর বুকের কোণে লুকিয়ে আছে। অর্থাৎ ডক্টর দীনেশচন্দ্র সেন তার যে লোকগীতি সেটা সংগ্রহ করে দেখলাম যে আসলে পল্লী সাহিত্য অনেক কিছু লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্যরসিক রোমারোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। অর্থাৎ এই যে রোমারোলার কথা বললাম শব্দতে পড়ার সময়, ওই লোক আসলে এই যে মদিনা বিবির সেও সে মনসুর বায়াতির মতো আরও কত পল্লীকবি শহুরে চক্ষির অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন, কে তার সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে। আর যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এক অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করা প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমান সাহিত্যের সম্পদ কত ধনী। কিন্তু হ্যাঁ, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল নেই। আমরা পল্লীগ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেমন কথা শুনতে শুনতে ছোটোবেলায় ঘুমিয়ে পড়েছি, সেইগুলো না কত মনোকার, কত চমৎপ্রদ। অর্থাৎ আমরা ছোটোবেলায় যখন গল্প শুনতে শুনতে আসলে ঘুমিয়ে পড়তাম, সেই সময়ের গল্পগুলোর কথা বলা হয়েছে। আলাউদ্দিনের আশ্চর্য প্রতীক, আলিবাবা 40 চোর প্রভৃতি আছে। পল্লীর উপকথা মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্তৃতির অতল গর্বে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননীর সন্তানকে রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পক্ষীরাজ ঘোড়ার কথা শোনান না। তাদের কাছে আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্পস টেল অফ শেক্সপিয়ার এর গল্প অনুবাদ। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষীস্বরূপে এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমাদের অতীতের যে গল্পগুলো আসলে যেগুলো আমরা ছোটোবেলায় শুনে অবস্থা, এইগুলো এখন আর কেউ বলে না। তারা আসলে ইংরেজি যে লেখাগুলো এইগুলো বলে, অথবা আরব্য রচনা, এগুলোই আসলে স্টুডেন্ট বলে আসলে বাচ্চাদের এটা শোনায়। পাশাপাশি আরও বলা হয়েছে যে তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে, অর্থাৎ যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত, অর্থাৎ বাংলার এই যে রূপকথা সংগৃহীত, তাহলে তিনি বাংলার নিবৃত্ত কোণের কোনো না কোনো পিতাময়ী মাতাময়ীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল অর্থাৎ শ্রীলঙ্কা, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনভাবে প্রচলিত আছে যেন এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুয়ানিয়া কিংবা ওয়েলসের
বিপ্লবী পল্লরমিনী কাছে হুবহু বা কিছু রূপান্তরিত সেই কথাগুলো তার ছেলে পেলে নাতিনাতিক শোনাচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে যে যদি আমাদের প্রাচীন এই ইতিহাসটা ঘাটা হয় তাহলে দেখা যাবে যে ওই সব দেশের রমণীরা আসলে আমাদের কাহিনী তাদের ছেলেদের শোনাচ্ছে, বা তাদের যে কাহিনীতে আসলে এই গল্পের মতো কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করবে, তাদের অবশ্যই ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে, তাদের ফোকলোর সোসাইটি বলে, তাদের কাজ হচ্ছে ওই সব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপায় কথার সঙ্গে সাদৃশ্য রেখে বিচার করা। অর্থাৎ তাদের কাজই হচ্ছে এই সকল কিছু উদ্ধার করা এবং অন্যান্য দেশের আঙ্গিকে এটাকে আসলে বিচার করে প্রকাশ করে। এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমাজুলি বা ঠাকুরদার ধরে যথেষ্ট নয়। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড় করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলন হতো না। আমরা শেক্সপিয়ারের পড়েছি রাক্ষসদের বাধাগুলি হচ্ছে ফি ফাই ফো ফান ও স্মেল দ্য ব্লাড অফ ব্রিটিশ ম্যান। এর সঙ্গে তুলনা করে পল্লীর হাও মাও খাও মানুষের গন্ধ পাও, এই সাদৃশ্য হলো কোথা থেকে। অর্থাৎ আমরা যে বাংলায় পড়ি সেটার সাথে ইংরেজিরও কিছু মিলের আসলে কথা বলতে চাইছে যে আমাদের বাংলা সাহিত্য এমন জিনিস আছে যা পড়লে আমাদের মনোরঞ্জনও হবে। তবে কি একদিন এই সাদা ইংরেজ ও কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করতো, অর্থাৎ এই যে লেখাগুলোর মিল, তাহলে কি আসলে এরা একই জায়গায় বসবাস করতো? সে আজ কতদিনের কথা কে জানে। আমরা কথায় প্রবাদে বাক্য জুড়ে দেই, দাঁত থাকলে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ না ছুঁই পানি, আপন বাঁচলে বাপের নাম, এমন আরও কত কি। এবার তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন কলা রুইয়ে না কেতো পাত, তাতেই কাপড় তাতেই তাঁত। প্রবাদ বাক্য অর্থাৎ ডাক বা ও খনার বচনে আমাদের যুগের ভ্রুয় দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত আছে। খনার বচন কি আমরা কিন্তু বলেছি, কে অস্বীকার করতে পারে। শুধু তাই নয়, জাতির পুরানো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। আমরা আজও বলি পীরেও বসে পোড়োর খবর। এই প্রবাদটি সেই সময়ের কথা মনে করি দিয়ে যখন পাওয়া বঙ্গের রাজধানী ছিল। কে এই প্রবাদ বাক্য ডাক খনার বচনগুলো সংগ্রহ করে চিরকাল জীবন্ত করে রাখবে? তারপর ধরুন ছড়ার কথা, কথায় কথায় ছেলে মেয়েগুলো ছড়া কাটতে থাকে। রোদের সময় বৃষ্টি হচ্ছে, অমনি তারা সমস্যারে ঝঙ্কার ওঠে, রোদ হচ্ছে, পানি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুম পাড়েনি গান, খোকাখুকির ছোড়া, এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আমরা দুঃখের দৈন্য প্রাণের সুখ নেই। অর্থাৎ মানুষের যে প্রাচীন যেই কথাবার্তাগুলো আসলে এই কথাই বলা হচ্ছে যে এইগুলো তো আসলে আস্তে আস্তে লোপ পাচ্ছে, ছড়াক্রমে লোকে ভুলে যাচ্ছে। যে কথাটা বললাম আসলে ছড়াও লোকের দিন দিন ভুলে যাচ্ছে। কে এইগুলোকে বইয়ের পাতে অমর করে রাখবে? আসলে এটা কে লিপিবদ্ধ করবে বা কে চর্চা করবে? শুধু ছড়া কেন, খেলাধুলার না কত বাধা গত আছে ছিল আমাদের এদেশে। তখন ফুটবল ব্যাটবলের নাম কারো জানা ছিল না, কপটি খেলা খুবই ধুম ছিল। অর্থাৎ তখন আসলে কপটি খেলা হতো, সে খেলার সঙ্গে কত না বাধা বুলি ছেলেরা ব্যবহার করতো। এক হাত বললা 12 হাত ছিং, উড়ে যায় বললা তা তিং টিং। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে এসব লোপ পাবার উপক্রম দেখা, যার মাধ্যমে কি বলা হচ্ছে, অর্থাৎ এতক্ষণ যা পড়ে বুঝতে পারলে তোমরা যে পশ্চিমা সংস্কৃতি আসলে আমাদের সংস্কৃতিকে গ্রাস করে ফেলেছে এবং এটা নিয়েই আসলে কবির আক্ষেপ। এবং তিনি বলতেছে আসলে অল্টারনেটিভ হিসেবে তো আমাদেরগুলোও আছে, আপনারা যে ওইটা বিষয় নিচ্ছেন কেন, আমাদের তো এইখানেও সেগুলো আছে, কিন্তু আপনারা তো এগুলো বাঁচছেন না, কে এদের বাঁচিয়ে রাখবে? অর্থাৎ এগুলো তো আস্তে আস্তে যদি আপনি না চর্চা করেন কালের গর্বে তো হারিয়ে যাবে, পরে তো এগুলো পাওয়াও কষ্টকর। জারি গান, সেই ভাটিয়ালি গান, তারপর আমি একটু লাইন মিস দিয়েছি। তারপর ধরুন পল্লী গানের কথা, পল্লী সাহিত্য সম্পাদের এই গানগুলো অমূল্য রত্নবিশেষ। সেই জারি গান, ভাটিয়ালি গান, রাখালি গান, মারফতি গান, অর্থাৎ বিভিন্ন যে সময়ের বিভিন্ন গান বা বিভিন্ন বিশেষত গান, মারফতি গানের এক অফুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো আছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্ব জ্ঞান অতপ্রতভাবে জড়িয়ে আছে। শহুরে গানের প্রভাবে এই বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। অর্থাৎ কি শহরে গানগুলোর কারণে এই গানগুলোকে আসলে চাষার বর্বর চাষার গানগুলো বলে আখ্যা করা হচ্ছে, এবং যেগুলো আসলে এবার চাষা মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এই টাইপের গান, এই গানগুলোর সঙ্গে আপনার শহরের গানের কোনো তুলনা করা হতে পারে? অর্থাৎ এত গ্রাম বাংলার সাথে আনন্দসহ গানকে আপনি শহরের সাথে তুলনা করতে পারেন? কিন্তু ধারাবাহিক রূপে সেইগুলো সংগ্রহের আসলে চেষ্টা কি হচ্ছে, অর্থাৎ ধারাবাহিক রূপে কি আসলে এইগুলোও কি সংগ্রহ করার চেষ্টা হচ্ছে? এ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ, সাহিত্যের ভাণ্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদের অভাব নেই। আজকাল বাংলা সাহিত্যের বলে যে সাহিত্য চলেছে তা 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য, অর্থাৎ বাংলা সাহিত্য নামে যে সাহিত্য চলছে এটা পুরোটুকি আছে 16 আনার 15 আনা, অর্থাৎ সিংহভাগই হচ্ছে বাংলা সাহিত্য, শহুরে সাহিত্য থেকে এসেছে। সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। আর সে সাহিত্য আছে রাজরাজরার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেবার কথা, এইসব কথা, গল্প উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। পল্লীর গৃহস্থ কৃষকদের, জেলে মাঝি মুটে মজুরদের কথা কোথাও ঠাঁই নেই। তাদের সব দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথা কজন মাথা ঘামাচ্ছেন? আমাদের বিশ্ববরণ্য
কবি সম্রাট এবার ফিরাও মোরে বলে আবার পুরানো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত। ধান গাছ তক্ত হয় কিনা শহুরে লোকের এটা জানলে ও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে অজানা রাজ্য। সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য, আরও কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিকে। অর্থাৎ এই যে কারো কাছে একদম স্পষ্ট, আবার কারো কাছে একদম ঘোলাটে। তারা পল্লীর মর্মকথা কি করে জানবেন, কি করেই বা বাতাসে মুখ ছবি বিখানি আঁকবেন। আমাদের আজ দরবার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেয় সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে। আজ অনেকের আত্মা ইটপাথর লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষের থাকছে। মানুষের এই যে একটা জলাজীর্ণ জীবন, এটা থেকে মানুষ মুক্তি পেয়ে একদম যেখানে শান্তি সেখানে চলে যেতে যাচ্ছে। তাদের জন্য আমাদের আসলে এই শান্তি মানে মৃত্যু না, আসলে মানুষের যে নেটিভ, মানুষের যে শিকড়, এখানেরই কথা বলা হচ্ছে। তাদের জন্য আমাদের কিছু গড়া গাথার দরকার। ইউরোপ আমেরিকা আজ এই প্লোটেরাইট সাহিত্য আদবের আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথাও যে পল্লী কবির ঔপন্যাসিক সাহিত্যিক যারা নিখুঁতভাবে পল্লীর ছবি শহরের চশমা আটা চোখের সামনে তুলে ধরতে পারবেন, এই সমস্ত রূপকথা, পল্লীকথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাস মানুষের সাহসের যে সম্প্রতি হিসেবে কাজ করবে। তাতে হিন্দু কোনো ভেদ নেই। যেরূপ মাতৃস্নেহ সন্তান মাত্রই অধিকার, তেমনই পল্লী সাহিত্যে পল্লীজনের হিন্দু মুসলমান সকলের সমান অধিকার। অর্থাৎ মাতৃস্নেহ আসলে মাতৃস্থানের সকলের অধিকার, যে মায়ের যে সন্তান সকলের সমান অধিকার, এমনই আসলে পল্লীতে তো হিন্দু মুসলিম নেই, সকলের সমান অধিকার। এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় তার কঙ্কাল বিশেষ এখন কিছুকাল আছে। সময়ের এই অরুচি পরিবর্তনের যে অনুদিত ধ্বংসের পথে দাঁড়িয়েছে, নেহাত সেকালে পাড়াগাঁয়ের লোক ছাড়া সেগুলি আর কেউ আদর করে না। কিন্তু একদিন ছিল যে নারীর দাড়ি বেড়ে গৃহস্থের বৌজি পর্যন্ত বালক চড়ে আওয়াজ করে। আমির থেকে গরিব সকলেই আসলে এগুলো থেকে আনন্দ উপদেশ বিলাতে পায়। যদি পল্লী সাহিত্যের দিক পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবে আসলে এইরূপ পল্লী সাহিত্য সবার আয়োজক করবে এবং কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার। অর্থাৎ এখানেই বোঝানো হচ্ছে যে আমাদের এই যে পল্লী সাহিত্য, এটার অল্টারনেটিভ খুঁজে নিয়ে আসলে আমাদের কোনো লাভ নেই, আমাদের এটার দিকে ঝুঁকতে হবে। সেটা আমাদের বিস্তারিত ব্যাখ্যা হবে যদি আমরা একটু পাঠ পরিচিতা থেকে সুন্দরভাবে পড়ি। তো 1998 সালে কিশোরগঞ্জ জেলায় পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনের একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সভাপতি করেন এবং এই সভাপতিতে তিনি অভিভাষণ দেন এবং পুনর্লিখিত রূপ হচ্ছে পল্লী সাহিত্য প্রবন্ধটি। আলোচ্য প্রবন্ধে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা পল্লী সাহিত্যের বিশেষ কয়েকটি দিক আলোচনা করা হয়েছে। লেখক এই প্রসঙ্গে বলেছেন, একদিন এক বিরাট পল্লী সাহিত্য বাংলাদেশে আজ উন্মুক্ত গবেষক আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগ ও চেষ্টায় সেই সম্পদগুলো সংগ্রহ করা অত্যন্ত নিতান্ত প্রয়োজন। বাংলাদেশের লোক সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের জন্য কাজ একান্ত আবশ্যক। প্রবন্ধটি আবহমান কালের বাঙালি বাংলাদেশ লোকসাহিত্য এবং সকলকে উৎসাহিত হতে হবে। তো আসলে এই ছিল হচ্ছে ওভারঅল সকল কিছু, এবং আমরা পল্লী সাহিত্য সম্পর্কে যা যা বললাম এটাই আসলে এখানে, এবং এখানে মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পল্লীর যে সাহিত্য, এটার দিকে আসলে আমাদের যত্ন হতে হবে, যত্নশীল হতে হবে, আমাদের আরও একটু বেশি যত্ন দিয়ে জিনিসগুলো দেখে খেয়াল করতে হবে। কারণ কি এটা যদি পরবর্তীতে আমাদের বিলীন হয়েছে, আমাদের বাংলা ভাষার অনেক কিছু হারিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। পাশাপাশি এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটিকে ফলো করবে। এছাড়া অবশ্যই যাতে তোমার কাছে সকল ভিডিও সবার আগে চলে যায়, তাই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা অন করে এবং ফেসবুকে ফলো করার পাশাপাশি ফলোয়ের নোটিফিকেশনটা অন করে রাখবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, ধারাবাহিক ক্লাসগুলো করতে থাকো। আসসালামু আলাইকুম।